আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ে রয়েছি অর্থায়নের সূচনা। কিভাবে একটি অর্থ দিয়ে আমরা গাছ লাগানো দেখলাম। এখান থেকে আমরা মানে অর্থ কিভাবে সংগ্রহ করতে হবে, ম্যানেজ করতে হবে সেগুলো শিখেছি অলরেডি। আরো কিছু নতুন টপিকস আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের এই লেকচার শেষে তোমরা শিক্ষার্থীরা অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে, সামষ্টিক অর্থনীতির কাঠামো এবং অর্থায়নের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা অর্থায়নের কার্যাবলী বা ফাংশন অফ ফাইন্যান্স এটি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, অর্থায়নের কার্যাবলী হচ্ছে প্রধানত কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে, তো প্রথম হচ্ছে তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আর হচ্ছে তহবিল বন্টন, বা তহবিল বলতে এখানে বোঝায় মুনাফা বন্টন। আচ্ছা, একটি প্রতিষ্ঠানের এই যে অর্থ সংক্রান্ত যে কার্যাবলী রয়েছে, সেই কার্যাবলী কে সম্পাদন করে? একজন আর্থিক ব্যবস্থাপক সম্পাদন করে। কিভাবে সম্পাদন করে? একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমরা যেটা দেখি, এখানে অনেকগুলো বিভাগ থাকে। যেমন ক্রয় বিভাগ থাকে, তাদের কাজ হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় করা। বিক্রয় বিভাগ থাকে, তাদের কাজ হচ্ছে পণ্যদ্রব্য বিক্রি করা। অর্থ বিভাগ থাকে, যাদের কাজ হচ্ছে অর্থ নিয়ে মানে কোথা থেকে অর্থ আসবে, কিভাবে সে অর্থ আমরা কাজে লাগাবো, সেগুলা নিয়ে আলোচনা করা। তবে এই যে আরো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ বিভাগ। এই অর্থ বিভাগ যদি না থাকে, তাহলে আমি সবগুলো মানে বিভাগই আমাদের প্রয়োজন, কিন্তু তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ বিভাগ। কারণ তুমি চিন্তা করলা, তুমি চিন্তা করে তোমার যদি অর্থ না থাকে, সেই চিন্তার কোনো ভ্যালু নাই। সুতরাং এই আবার তুমি যে কোনো কাজ করবে, অর্থ ছাড়া তুমি কাজ করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে অর্থ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপকের কিছু কার্যাবলী রয়েছে। আমরা যেহেতু অর্থ বিভাগ রয়েছে একটি প্রতিষ্ঠানে, তাহলে একজন আর্থিক ব্যবস্থাপকেরও কিছু কার্যাবলী রয়েছে। সেই কার্যাবলী আমরা দেখে নিয়েছি, 4টি কার্যাবলী রয়েছে সাধারণত। তো প্রথমটা আমরা আলোচনা করব তহবিল সংগ্রহ। তো তহবিল সংগ্রহ বলতে কি বোঝায়? একজন আর্থিক ব্যবস্থাপক তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ বিভিন্ন উৎস থেকে এবং সুবিধাজনক ও খুব কম খরচে যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করে, তাকেই বলা হচ্ছে কি? তহবিল সংগ্রহ। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে বিভিন্ন উৎস, অর্থের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা, এটি হচ্ছে কি? তহবিল সংগ্রহ। আচ্ছা, একটি প্রতিষ্ঠানে 2 ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে চলতি ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়। তো চলতি ব্যয় নির্বাহ করার জন্য আমাদের যে অর্থের দরকার হয়, সেই অর্থটা সংগ্রহ করতে হয় স্বল্প মেয়াদী উৎস থেকে। আমাদের উৎস কিন্তু 2 ধরনের থাকে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, 3 ধরনের থাকে, স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। তো সাধারণত এখানে আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো চলতি ব্যয় যেটা রয়েছে, চলতি ব্যয় বলতে বোঝায় যে প্রতিদিন যে খরচটা আমাদের বহন করতে হয়, যেমন প্রতিষ্ঠানের জন্য আপ্যায়ন খরচ, বেতন মজুরি প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, এই জাতীয় যে ছোটখাটো খরচ রয়েছে, যেটা নিয়মিত হয়, প্রতিদিন হতে হবে তা না, 2 দিন পর পর হতে পারে, প্রতি মাসে হতে পারে। তো এই যে প্রতিনিয়ত যে খরচগুলা রয়েছে, সেগুলা নির্বাহ করার জন্য যে ব্যয় হয়, সেটাকে বলা হয় চলতি ব্যয়। এখন এই চলতি ব্যয়ের জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থগুলো সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপক কোথা থেকে সংগ্রহ করবে? স্বল্প মেয়াদী যে উৎসগুলা রয়েছে, সেই উৎসগুলা থেকে সংগ্রহ করবে। আর দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করবে হচ্ছে স্থায়ী ব্যয়। যে স্থায়ী ব্যয়গুলা রয়েছে, যেমন তোমার বিজনেস করতে গেলে একটি দোকান দরকার, একটি জায়গা দরকার, তো সে বিল্ডিং ক্রয়, আসবাবপত্র দরকার, আসবাবপত্র ক্রয়, মেশিন দরকার, মেশিন ক্রয় করতে গেলে যে অর্থ দরকার হবে, সেই অর্থগুলা সংগ্রহ করার জন্য আমাদের কোন উৎস থেকে সংগ্রহ করব? আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। এবার আরেকটি বিষয় রয়েছে, দীর্ঘমেয়াদী উৎসের আরেকটি মানে উৎস রয়েছে 2টি। একটা হচ্ছে মালিক নিজে সে তহবিল অর্থ দিতে পারে, আর একটা হচ্ছে ঋণ নিয়ে আসতে পারি আমরা। আমি কি বলেছি? দীর্ঘমেয়াদী উৎসের আরো 2টি খুব মোস্ট ইম্পর্টেন্ট উৎস আমরা বলছি, একটা হচ্ছে মালিকের নিজস্ব মূলধন, আর একটি হচ্ছে ঋণ মূলধন বা ঋণকৃত মূলধন।
এই যে মালিকের নিজস্ব মূলধন এবং ঋণকৃত মূলধন নিয়ে একটা আর্থিক কাঠামো গঠিত হয়, এই আর্থিক কাঠামোকেই বলা হয় হচ্ছে এই যে আর্থিক কাঠামো গঠিত হয় সেটাকে বলা হয় তোমার ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। তাহলে মূলধন কাঠামো গঠিত হয় কি কি উপাদান নিয়ে? একটা হচ্ছে মালিকের নিজস্ব মূলধন, আর একটি হচ্ছে ঋণকৃত মূলধন। এই দুইটি উপাদান নিয়ে মূলধন কাঠামো গঠিত হয়। তাহলে বলো মূলধন কাঠামো কাকে বলে? এটা যদি আমরা বলতে চাই যে মূলধন কাঠামোতে, এখন এই মূলধন কাঠামো গঠন করতে গেলে তোমাকে আগে চিন্তা করতে হবে যে সব থেকে ব্যয় যেখানে কম সেখান থেকে আমরা মূলধন সংগ্রহ করব। তাহলে যে মূলধন কাঠামোতে মূলধন খরচ সবচেয়ে কম হবে এবং শেয়ারের মূল্য সব থেকে বেশি হবে তাকে কাম্য মূলধন কাঠামো বলে। এটি আমাকে এখন বলতে হবে যে কাম্য মূলধন কাঠামো কাকে বলে। যে মূলধন কাঠামোতে মূলধন খরচ সবচেয়ে কম এবং শেয়ারের মূল্য সব থেকে বেশি হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে। মূলধন গঠন বলে বলতে এখন তাহলে তহবিল সংগ্রহ এটা কাকে বলে আমরা একটু জাস্ট এটা একটু আরেকবার বলতে চাই। আমরা কিন্তু অলরেডি তহবিল কোথা থেকে সংগ্রহ করতে পারি সেগুলো আমরা কিন্তু শিখে ফেলেছি। তো তহবিল সংগ্রহ বলতে আমরা বলবো যে তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। আমি আবার আস্তে করে ছোট করে বলছি। তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছে তহবিল সংগ্রহ কাজ কি। এরপর আমি চলে যাব মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এই মূলধন বাজেটিং সিদ্ধান্তর ইংরেজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন বাজেটিং সিদ্ধান্তের আরেকটা নাম হচ্ছে কি বিনিয়োগ সিদ্ধান্ত। তো মূলধন বাজেটিং কাকে বলে সেটি আমরা খুব এক বাক্যে আমরা বলবো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। আবার বলছি, এটা এখনই বলতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে বলতে হবে। তো দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা কি? আমরা যখন বিজনেস করি তখন আমাদের প্রতিষ্ঠান আমরা চিন্তা করি যে আমাদের যে বিজনেস করছি সেই বিজনেসটা দীর্ঘদিন চলবে, অনেক দিন এই বিজনেসটা চলবে। তো যেহেতু আমার বিজনেসটা দীর্ঘদিন চলবে সুতরাং আমি এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সকল জিনিসপত্র আসবাবপত্র স্থায়ী সম্পদ যেগুলো বলি আমরা, আসবাবপত্র বিল্ডিং দোকান এগুলো আমার জন্য এমন ভাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করব যাতে আমার কোনো ক্ষতি না হয়। কারণ এই বিজনেসটা তো আমরা করে থাকি দীর্ঘ সময়ের জন্য, 5 বছর 10 বছর 20 বছরের জন্য। তো ভবিষ্যৎ তো একটা অনিশ্চিত ব্যাপার, ভবিষ্যৎ সর্বদা কেমন অনিশ্চিত, নিশ্চিত নয়। তো এই অনিশ্চিত ভবিষ্যতের কিন্তু জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। সুতরাং মূলধন বাজেটিং সিদ্ধান্ত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর তহবিল সংগ্রহ করার পরবর্তী ধাপই কিন্তু হচ্ছে এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রতিষ্ঠানের লাভজনকতা, আমার প্রতিষ্ঠান লাভজনক হবে না মানে ক্ষতির সম্মুখীন হবে, মূলধন বাজেটিং এর উপর অনেকটাই নির্ভর করছে। তো যেমন মূলধন বাজেটিং বলতে আমরা তাহলে এখন বলতে পারি যে মূলধন বাজেটিং বলতে আমরা বলছি যে আমার প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র দরকার হতে পারে, বিল্ডিং এর দরকার হতে পারে, ফ্রিজের দরকার হতে পারে, তারপরে আমাদের উৎপাদনমুখী প্রতিষ্ঠান যদি হয় সেখানে মেশিন ক্রয় করতে হতে পারে, তারপরে হচ্ছে অন্যান্য নির্মাণ খরচ, কারখানা নির্মাণ খরচ হতে পারে। এই জাতীয় জিনিসে আমরা যখন অর্থ বিনিয়োগ করব তখন সেটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিং। সেজন্য আর্থিক ব্যবস্থাপক যে থাকে তাকে কি করতে হয়, আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন হবে, প্রকল্পের জন্য কি ধরনের কাজ করতে হবে, কত বছর বা কত মেয়াদে কাজ করতে হবে, এই প্রকল্প ভবিষ্যৎ প্রত্যাশিত আয়টা কেমন হবে, এইসব বিষয় নিয়ে তাকে বিবেচনা করতে হয় এবং মূল্যায়ন করে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা,
স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বুঝতে গেলে তোমাকে তিনটি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে নগদ অর্থ, একটা হচ্ছে মজুদ পণ্য, আর একটা হচ্ছে প্রাপ্য বিল। তো স্বল্পমেয়াদী, তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। তাহলে কি বলেছি আরেকবার বলবো আমি, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। দেখো যে তিনটি কথা বলেছি, নগদ অর্থ এটি কিন্তু স্বল্প সময়ের জন্য, যে কোনো সময় আমার কাছে এখন টাকা আছে, কিছুক্ষণের মধ্যে খরচ হয়ে যেতে পারে। মজুদ পণ্য, আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আমি মজুদ করে রেখেছি, উৎপাদন হচ্ছে, তাহলে মজুদ পণ্য যে কোনো সময় কমে যাবে, আবার নতুন করে ক্রয় করলে বেড়ে যাবে। প্রাপ্য বিল, প্রাপ্য বিল মানে হচ্ছে কি দেনাদার। তো দেনাদারের টাকা, দেনাদার টাকা পাবে, আমি যে কোনো সময় তোমার হচ্ছে প্রাপ্য হিসাব মানে কি দেনাদার। তো টাকা পাবে, আমি তাদেরকে টাকা দিয়ে দিব, এখনই টাকা দিয়ে দিতে পারি, আবার নতুন করে যদি বাকিতে ক্রয় করি আমার হচ্ছে দেনাদার বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পাবে, টাকা দিয়ে দিলে হ্রাস পাবে। তাহলে এগুলা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, এজন্য এগুলাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ। আর এই স্বল্পমেয়াদী সম্পদগুলা যাতে সঠিকভাবে মানে তোমার হচ্ছে আমরা কাজে লাগাতে পারি, সেটাকেই বলা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আমরা একটু আগেও বলেছি দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য বা প্রতিদিনের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের নগদ অর্থ হাতে রাখা উচিত এবং সেই নগদ অর্থ সঠিকভাবে কাজে লাগানো উচিত। আবার আমাদের যে স্বল্পমেয়াদী বলতে আমরা বোঝাচ্ছি 1 বছরের কম সময়ের জন্য যে সম্পদগুলো আমাদের কাজে লাগে সেগুলোকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ। তো তার মধ্যে আমরা একটু বলে ফেলেছি অলরেডি, আরেকবার বলছি, নগদ তহবিল, মজুদ পণ্য, প্রাপ্য বিল। আর প্রাপ্য বিলকে আমরা কি নামে বলতে পারি? বিবিধ দেনাদার নামে। এরপরে চলে যাব তহবিলের বন্টন। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো ভালোভাবে পড়তে হবে, আমি বলে দিব। তার আগে আমরা শিখবো যে তহবিলের বন্টন, ব্র্যাকেটে লেখা আছে মুনাফা, তাই না? তাহলে তহবিলের বন্টন বলতে বোঝায় যে আমি 1 বছর বা কয়েক বছর, মনে করো 1 বছর বিজনেস করেছি, 1 বছর ব্যবসা করার পরে আমার তো লাভ আসবে অথবা লস আসবে, যে কোনো দুইটার যে কোনো একটা ঘটনাটা তো ঘটবে। তো এই যদি আমার ক্ষতি হয় তাহলে তো আমার আর কিছু করার নাই, আমি যারা মালিক আছে তাদেরকে আমি কিছু দিতে পারবো না। আর যদি আমার প্রতিষ্ঠানে লাভ হয়, তবে আমরা আশা করছি যে আমরা বিজনেস করলে, মানে আমরা বলতে তোমরা যারা আমার সাথে আছো ফিনান্সের স্টুডেন্ট, আমি সহ আমরা বিজনেস করলে আমাদের লাভ হবে ইনশাআল্লাহ, লস হবে না। তো সেখানে আমাদের মনে করো 1 বছর পরিচালনা করার পর আমার লাভ হলো, যে টাকাটা লাভ হবে তার সব কি আমরা যারা মালিক তারা নিয়ে মানে মালিক তারা ভাগ করে নিয়ে নিবে, নাকি নাকি প্রতিষ্ঠানের ভবিষ্যতে বিনিয়োগের জন্য কিছু রেখে দিবে? কোনটা উচিত? স্যার কিছু রেখে দিবে। রেখে দিবে। তার মানে হচ্ছে আমরা সবই মানে যারা মালিক থাকবে তারা ভাগ করে না নিয়ে কি করব, কিছু প্রতিষ্ঠানের জন্য রেখে দিব। এই যে আবার আমাদের প্রতিষ্ঠানে সাধারণত 3 ধরনের পক্ষ জড়িত থাকে। কয় ধরনের পক্ষ জড়িত থাকে? 3 ধরনের। একটা হচ্ছে মালিক থাকে, আর একটা হচ্ছে ঋণ যদি আমরা কারোর কাছ থেকে নিয়ে আসি তারা ঋণদাতারা থাকে, আর একটা সরকার থাকে। তো এই যে 3 পক্ষের মধ্যে মালিকদের জন্য কি দিতে হয়? লাভের একটা অংশ দিতে হয়, অর্থাৎ লভ্যাংশ দিতে হয়। লাভের যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি, লাভের যে অংশটা মালিক নিবে সেটাকে বলা হয় লভ্যাংশ। আর ঋণদাতাদের জন্য কি দিতে হয়? সুদ দিতে হয়। ঋণ নিয়ে আসলে তার বিনিময়ে সুদ দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। আর সরকারকে কি দিতে হয়? কর দিতে হয়। তোমার যদি ইনকাম হয় তাহলে, আয় হলে কর দিতে হয়। এই 3টা পক্ষকে মধ্যে তুমি যে অর্থ, তুমি যে টাকা আয় করেছো সেটা ভাগ করে দেওয়া, এটাকে বলা হচ্ছে তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দাঁড় করাতে পারি, তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকেই বোঝায়। মনে থাকবে না? তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। আশা করি বুঝেছো। নেক্সট এবার আমি যেটা বলেছি যে মুনাফার অংশটা আমরা
শেয়ার মালিকদের বোধ যেটা দিই সেটাকে বলা হচ্ছে কি লভ্যাংশ। তাহলে লভ্যাংশ কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তাহলে আমরা বলবো যে মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। বলো, মুনাফার যে অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় তাকেই সংরক্ষিত মুনাফা বলে। আরেকবার বলছি, মুনাফার যে অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় তাকেই সংরক্ষিত মুনাফা বলে। এবার আসো, আমরা এখানে তিনটা শিখে ফেলেছি। একটা হচ্ছে তহবিল বন্টন কাকে বলে, একটা শিখলাম লভ্যাংশ কাকে বলে, আর একটা শিখলাম সংরক্ষিত মুনাফা কাকে বলে। নেক্সট আমরা শিখবো লভ্যাংশ নীতি কাকে বলে বা লভ্যাংশ নীতি কি। দেখো, মুনাফার যতটুকু অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কতটুকু বলবো আমরা, মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে, কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলে। আরেকবার বলবো আমি, মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে, কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলে, যেটা ইংরেজিতে বলে ডিভিডেন্ড পলিসি। এবার বলো স্যার, কথা বাজতেছে। আচ্ছা, আরেকবার বলছি, কথা বাজতেছিল। মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে, কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলে। মনে করো আমরা 1 লক্ষ টাকা ইনকাম করেছি 1 বছর বিজনেস পরিচালনা করার পরে। তো আমি বললাম বা আর্থিক ব্যবস্থাপক যে সে বলেছে যে আমরা এর 60% যারা মালিক রয়েছে তাদেরকে বন্টন করে দিব। তাহলে কত টাকা আমরা বন্টন করব? 60,000 টাকা। আর বাকি 40% অটোমেটিক্যালি, কারণ তুমি যা ইনকাম করবা সবই হচ্ছে 100%। তোমার কাছে যদি 1 টাকা থাকে সেটিও 100%, কারো কাছে যদি 1 কোটি টাকা থাকে সেটিও 100%। তো তাহলে 60% তুমি লভ্যাংশ আকারে দিলা, আর বাকি তাহলে থাকলো কত? 40%। এই 40,000 টাকা হয় 1 লক্ষের 40%। এই 40,000 টাকা তুমি প্রতিষ্ঠানে রেখে দিবা। এটাকেই বলা হচ্ছে কি, যেটা তুমি রেখে দিচ্ছ সেটা সংরক্ষিত মুনাফা, আর যেটা লভ্যাংশ আকারে দিলে 60,000 সেটা মানে লভ্যাংশ। আর হচ্ছে এই যে আমি নির্ধারণ করলাম যে 60% আমি লভ্যাংশ আকারে প্রদান করব, 40% আমরা সংরক্ষণ করব, এটাকে বলা হচ্ছে লভ্যাংশ নীতি। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব কর্পোরেট ট্যাক্স। কি ট্যাক্স? কর্পোরেট ট্যাক্স। কোম্পানি, একটি কোম্পানি, ব্যক্তি না, কোনো ব্যক্তি না, একটি কোম্পানি তাদের মুনাফার হতে সরকারকে যে কর প্রদান করে তাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। মনে থাকবে না? কোন কোম্পানি তাদের মুনাফা হতে সরকারকে যে কর প্রদান করে তাকে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেট কর বলে। ঠিক আছে? আর পার্সোনাল ট্যাক্স আছে বা ব্যক্তিগত ট্যাক্স। একজন ব্যক্তি তার আয়ের থেকে যে অর্থ সরকারকে কর প্রদান করে তাকে বলা হয় ব্যক্তিগত কর। কি বলেছে? একজন ব্যক্তি তার আয়ের থেকে সরকারকে যে কর প্রদান করে থাকে তাকে বলা হয় ব্যক্তিগত কর বা পার্সোনাল ট্যাক্স। ওকে, এরপরে তাহলে আমাদের তহবিল বন্টন আমরা শিখে ফেলেছি। আমরা এখন চলে যাব পরবর্তী স্লাইডে। সামষ্টিক অর্থনীতির কাঠামো এবং অর্থায়নের ভূমিকা, এই প্রশ্নটি নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো, সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়? আমাদের দেশের সামগ্রিক যখন অর্থনীতি আমরা চিন্তা করব তখন সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। আর একটা হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি। শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে, ব্যক্তির অর্থনীতি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেটাকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর যখন আমরা বাংলাদেশের সকল বিষয় নিয়ে আলোচনা করব, অর্থনীতির সকল বিষয় নিয়ে আলোচনা করব, তখন সেটাকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি বলতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করাকেই বোঝায়। আর এখানে মনে রাখতে হবে যে সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক টোটাল বিশ্লেষণটাকে বলা হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, এই অর্থনীতিতে দুইটি জিনিস থাকে, একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে কি যোগান। চাহিদা কি? আমাদের যে জিনিসটা প্রয়োজন
সেটা হচ্ছে কি চাহিদা। আর যোগান হচ্ছে কি আমার যে জিনিসটা প্রয়োজন সেটা যদি আমি সহজে পাই সেটাকে বলা হচ্ছে যোগান। অর্থাৎ আমার এখন চিপস খাইতে ইচ্ছা করছে, আমি যদি দোকানে গিয়ে তাহলে এই যে চিপস খাইতে ইচ্ছা করছে এটাই হচ্ছে আমার চাহিদা। আর দোকানে যখন যাব দোকানদার যদি আমার এই চিপস তার কাছে থাকে তাহলে সে যে রেখে দিচ্ছে এটাকে বলা হচ্ছে যোগান। ঠিক আছে? তো দেখো যোগান এবং চাহিদার কারণে আরেকটা এদের সাথে সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে দাম বা প্রাইস, মূল্য। মনে করো এই তোমার লালমাটিয়াতে আর কোনো দোকান নাই, জাস্ট একটা দোকান আছে। এখন তোমরা আইসক্রিম পছন্দ করো আমি জানি, এই জন্য আইসক্রিম দিয়ে আমি উদাহরণ দিব। একটা দোকানই আছে, তো সেই দোকানে আইসক্রিম আছে মাত্র 100টা। এখন তোমরা একসাথে কিনতে গেলা 150 জন, তাহলে ওই আইসক্রিমের স্বাভাবিক দাম 50 টাকা। এখন ওই লোকের কাছে আইসক্রিম আছে কতটা? মাত্র 100টা। তোমরা 100টা। কিনতে গিয়েছো 150 জন, 150 জন। এখন ওই লোক কি করবে? দাম বাড়াই দিবে না? কারণ কি তোমরা তো গিয়েছো কিনতে। এখন যে আগে কিনবে, যে বেশি দাম দিবে সে পাবে। এখন ওই লোক চিন্তা করলো যে আমি তাহলে এখন দাম বাড়াই দিই, সে এটার দাম 80 টাকা করে ফেললো 50 টাকার জিনিস। এবার যার যার পকেটে 80 টাকা নাই সে চলে যাবে, আর যার পকেটে 80 টাকা আছে সে কিনবে, কারণ তার তো খাইতে ইচ্ছা করছে। এই জন্য দাম নির্ভর করে চাহিদা এবং যোগানের উপর। ঠিক আছে? এই জন্য দেখো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি দাম বাড়লে চাহিদা কি হয়ে যায়? অনেক সময় কমে যায়। কারণ আবার এরকম আছে যে আমার আজকে চাল কেনার দরকার হচ্ছে 10 কেজি, কিন্তু আমি বাজারে গিয়ে দেখলাম মানে আমার চাহিদা হচ্ছে কত কেজি? 10 কেজি। 10 কেজি। বাজারে গিয়ে দেখলাম চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আমার কাছে যে টাকাটা আছে আমি চাল কিনতে পারবো 7 কেজি। তাহলে দেখো আমার 3 কেজি চাহিদা এখন আমাকে কমায় ফেলতে হবে, আমি 3 কেজি ক্রয় করে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে কি দাম বাড়লে চাহিদা তখন কি হচ্ছে? আমি কমায় ফেলছি। দাম বাড়লে চাহিদা কমে যাবে। আর চাহিদা কমে গেলে তখন কি হবে? উৎপাদনও কমে যাবে। কারণ যারা উৎপাদনকারী তারা বলবে যে এই লোক এরা তো এখন হচ্ছে তোমার হচ্ছে এই জিনিসটা কিনছে না, সুতরাং বেশি উৎপাদন করে লস হবে। তাহলে দাম বাড়লে চাহিদা কমবে, আর চাহিদা কমলে উৎপাদন কমে যাবে। আর উৎপাদন কমলে কি হবে? উৎপাদনের উপকরণের চাহিদাও কমে যাবে। উৎপাদনের উপকরণ বলতে কি বোঝাচ্ছি আমরা? পণ্য উৎপাদন করতে গেলে যা যা লাগবে সেই যেহেতু আমি উৎপাদনই করব না তাহলে উপকরণ তো আমার লাগবে না, সো উৎপাদনের উপকরণের চাহিদাও কমে যাবে। আর যখন উৎপাদনের উপকরণের চাহিদা কমে যাবে তখন বিনিয়োগ কমে যাবে, কারণ যে উৎপাদনকারী সে তো আর তখন টাকা বিনিয়োগ করছে না, ইনভেস্ট করছে না, তো বিনিয়োগ কমে যাবে। আর বিনিয়োগ যখনই কমে যাবে তখন আমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদেরকে ছাঁটাই করব, তাদেরকে বলবো যে ভাই আমার প্রতিষ্ঠান চলছে না, আপনারা আর আইসেন না। আবার বেকারত্ব তাহলে কি হবে? নতুন করে নিয়োগও দিবে না, সুতরাং বেকারত্ব বেড়ে যাবে। আর বেকারত্ব বেড়ে গেলে কি হবে? সামষ্টিক অর্থনীতিতে একটা খারাপ প্রভাব পড়বে। তাহলে দেখো দামের সাথে চাহিদার কিভাবে সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমবে, উৎপাদন কমবে, উৎপাদনের উপকরণের চাহিদা কমবে, বিনিয়োগ কমবে, বেকারত্ব বাড়বে। আর বেকারত্ব বেড়ে গেলে সামষ্টিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এই হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতি কাঠামো এবং অর্থনীতির ভূমিকা। এখন যদি বিপরীত তুমি চিন্তা করবা, দাম কমলে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে উৎপাদনের উপকরণের চাহিদাও বাড়বে, উৎপাদনের উপকরণের চাহিদা বাড়লে বিনিয়োগ বাড়বে, বেকারত্ব কমে যাবে, আর সামষ্টিক অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে। ঠিক আছে? যখন প্রশ্নটি আসবে তখন তুমি দুইটাই আলোচনা করবে। তাহলে আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এখানে আরেকটি কথা জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে আমরা পড়ালেখা করব শুধুমাত্র এই ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার জন্য না। আমরা পড়ালেখা করব দুইটি কারণে। একটি হচ্ছে নিজের নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, আর 2 নাম্বার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আমরা একদম এখানে স্যার। পড়ালেখা করে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট টার্গেটই থাকবে আমরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে খুব ভালো লাগে। আমার এবার স্টুডেন্ট বলেছিলাম মনে হয় তোমাদেরকে, সে এবার 45তম হয়েছে। তো তোমার সেখানে আমরা দেখতে পাই যে
দেখলে খুব ভালো লাগে যে সে ফিনান্সে 12-র মধ্যে 12 পেয়েছে। আমি বলছিলাম মেবি তোমাদের, তো সেজন্য তোমাদেরকে বলবো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে পড়তে হবে। আর তার জন্য কিভাবে পড়তে হবে আমি বলবো, আজকে সময় নাই, আমি বলে দিব। তবে এতটুকু বলবো যে লাইন বাই লাইন, আমি যেরকম 15টা এমসিকিউ নিয়েছি ওইরকম লাইন বাই লাইন পড়তে হবে, তাহলে তুমি সেখানে চান্স পেতে পারবা ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আশা রেখে আজকে আমি আমার ক্লাসটি শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ এবং লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।